স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। সিলেটের ভোলাগঞ্জের পর্যটন এলাকায় পাথর লুটে জড়িত কোম্পানিগঞ্জ পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর আলমকে গ্রেফতার করা হয়েছে। ভোরে তাকে গ্রেফতার করা হয়। এদিকে সাদা পাথর উদ্ধারে গত রাত থেকেই অভিযান শুরু করেছে প্রশাসন। অভিযানে ভোলাগঞ্জের কালাইরাক এলাকা থেকে জব্দ করা হয়েছে 12,000 ঘনফুট পাথর। জেলা এবং বিভাগীয় প্রশাসনের সমন্বয়ে জব্দকৃত পাথর পুনরায় নিজ নিজ স্থানে প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাতভর সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে মহাসড়কে বিশেষ তল্লাশি চালিয়ে পাথরবাহী অসংখ্য ট্রাক আটক করা হয়েছে। পাথর উদ্ধারের অভিযানে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা। সিলেটের ভোলাগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় পরিবেশের ক্ষতির পরিমাণ জানতে এবং এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে রিট পিটিশন দায়ের করেছে উচ্চ আদালতের এক আইনজীবী। সকালে বিচারক ফাহমিদা কাদের এবং জাহেদ মালিকের কোর্টে এই রিট করেন অ্যাডভোকেট মীর নূর নবী। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে আগামী 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে আবেদন করা হয়। এ সময় সিলেটের পর্যটকদের নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের আবেদনও করেন তিনি। আদালত রুল আর আমলে নিয়ে আগামী রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। ইনকোয়ারি কমিটি করার জন্য ইনকোয়ারি কমিটি 15 দিনের বিরুদ্ধে একটা রিপোর্ট দিবেন। ইনকোয়ারি রিপোর্টের ভিত্তিতে যারা যারা জড়িত, আমরা বলেছি সেখানে যারা জড়িত আছেন রেসপন্সিবল অথরিটি, যদি গভর্নমেন্টের কোনো সংস্থার কোনো ব্যর্থতা থেকে থাকে তারা জড়িত থাকেন এবং যদি কোনো ব্যক্তি জড়িত থাকেন তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য। হজ ব্যবস্থাপনায় সরকারি কর্মকর্তার অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় হজ ও ওমরা ফেয়ারে তিনি এসব কথা বলেন। এছাড়াও ক্যাটারিং সার্ভিস বাদ দেওয়ার অনুরোধ করে বলেন, দীর্ঘদিন সৌদির খাবার খেয়ে অনেকে অসুস্থ হন। উপদেষ্টা জানান, হাজিদের জন্য টয়লেট এবং বেড সংখ্যা বাড়াতে কাজ করছে সরকার। হজ এজেন্সিদের দেশের সুনাম নষ্ট না করার জন্য অনুরোধ করে বলেন, অবৈধ স্বর্ণ, বিড়ি, জর্দা বহন না করা এবং শারীরিকভাবে অযোগ্যদের না পাঠানোর আহ্বান জানান তিনি। আপনারা আমাদেরকে বলবেন, আমার কোনো স্টাফ যদি একেবারে হজ ক্যাম্প থেকে শুরু করে মিনিস্ট্রি পর্যন্ত কেউ যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত কোনো এজেন্সির কাছ থেকে টাকা নেয়, দে উইল বি পানিশড। আমি গতকাল হাবের পরামর্শক্রমে সৌদি মিনিস্টারকে চিঠি লিখেছি, দুপুরে ডিউ লেটার দিয়েছি ক্যাটারিং সার্ভিসটা যাতে বাতিল করা হয় এবং বাংলাদেশি লোকেরা, বাংলাদেশি হাজি সাহেবেনরা সৌদি আরবের খাবার খেতে অভ্যস্ত নন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কুড়িগ্রামের বেশ কয়েকটি জেলায়। জেলার তিস্তা, দুধকুমর এবং ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীর পানি বাড়ায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এতে ফসলি জমি তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দুধকুমর নদের পাটেশ্বরী পয়েন্টে 55 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এদিকে তিস্তার পানি বাড়ায় লালমনিরহাটের বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। পানি বেড়ে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলার সদর, পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ এবং আদিতমারি উপজেলার বেশ কিছু এলাকা তলিয়ে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 20,000 পরিবার। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারেজের 44 জলকপাট খুলে রেখেছে প্রশাসন। সব বাড়িতেই পানি ঢুকে গেছে, আর পানি ঢুকে যাওয়ার কারণে আমরা যে বাড়ির থেকে বাইর হব এমন অবস্থাও নেই। পানিতে ডুবে গেছে আজকে প্রায় 8 দিন ধরে পানি। আমাদের এলাকা ঘরে বাড়ি পানি ডুবে গেছে। পানি 7 দিন থেকে কোনো রান্না বান্না বা পাক শাক করে খাওয়ার মধ্যে আমাদের খুবই কষ্ট হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, তীব্র গরম এবং দাবানলে পুড়ছে ইউরোপের দক্ষিণাঞ্চলের একাধিক স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। বুধবার একদিনে গ্রিসে 152টি নতুন দাবানলের সূত্রপাত ঘটে। এতে প্রায় 4,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। স্পেন, আলবেনিয়া এবং তুরস্কে দাবানলে নিহত হয়েছে 3 জন। পর্তুগালে 3টি দাবানল নেভাতে 2 দিন ধরে 14টি বিমান কাজ করে যাচ্ছে। দাবানলে জ্বলছে মন্টিনেগ্রো সহ আরও কয়েকটি দেশ। এদিকে ফ্রান্স, স্লোভেনিয়া এবং গ্রিসে গেল কয়েক দশক
বৈঠকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ইতালিতে তীব্র গরমে হিট স্ট্রোক করে মারা গেছেন একজন। রোম, মিলান এবং ফ্লোরেন্স সহ 10 শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। লন্ডনের মতো শীতল শহরের তাপমাত্রা পৌঁছেছে 33 ডিগ্রি সেলসিয়াস। আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগে মস্কোকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, শুক্রবারের ওই বৈঠকের পর পুতিন যুদ্ধ শেষ করতে না চাইলে গুরুতর পরিণতি ভোগ করবে রাশিয়া। শর্তে রাজি না হলে শুল্ক আরোপ এবং নিষেধাজ্ঞার কবলে পড়ারও কথা জানান ট্রাম্প। এদিকে বৈঠকটির আগে ট্রাম্পকে যুদ্ধবিরতির শর্ত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউরোপের নেতারা। বুধবার এক ফোনালাপে এই অবস্থান তুলে ধরেন তারা। এ সময় জার্মান চ্যান্সেলর মেটসে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেন এবং ইউরোপীয় স্বার্থ রক্ষা করে, শান্তির পথে এগোয়, তবেই যুদ্ধবিরতিকে পূর্ণ সমর্থন জানাবেন তারা। І мирні переговори слід поєднувати з належним тиском. এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদ মাধ্যম সিএনএন জানায়, শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করিজ শহরে এই বৈঠক হবে। তবে বৈঠক থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। পুতিনের সঙ্গে বৈঠকে বসার দুদিন আগে গতকাল বুধবার ইউরোপের বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান, সেই সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প পুতিন দুজন আলাদাভাবে বৈঠক করবেন, অর্থাৎ তাঁরা দুজন ছাড়া বৈঠকে কেউ উপস্থিত থাকবেন না। ইতালির উপকূলে নৌকাডুবিতে অন্তত 26 অভিবাসী নিহত হয়েছেন। বুধবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় লাম্পেদুসা দ্বীপের উপকূলে এই দুর্ঘটনাটি ঘটে। এখনও উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে এক প্রতিবেদনে আশঙ্কা করেছে সংবাদ মাধ্যম রয়টার্স। দেশটির গণমাধ্যম জানায়, লিবিয়া থেকে ইউরোপগামী অভিবাসী বহনকারী নৌকাটি উপকূলে 23 কিলোমিটার দূরে ডুবে যায়। উদ্ধার হওয়া এক অভিবাসী জানায়, তারা লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে রওনা হয়েছিল। নৌকাটিতে কমপক্ষে 97 জন যাত্রী ছিল। এদিকে দুর্ঘটনার স্থান থেকে 60 জনকে উদ্ধার করা হয়েছে। তিস্তার পানি বাড়ায় লালমনিরহাটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি বেড়ে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে সহকর্মী মিজানুর রহমান মিজান যোগ দেবেন আমাদের সাথে। মিজান, যেহেতু জেলার সার্বিক বন্যা পরিস্থিতি জানতে চাইব, যেহেতু পানি বাড়ছে, তো প্রশাসনের পক্ষ থেকে বা অন্যান্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এর মধ্যে? রিদওয়ানা, আপনি যেমনটি বলতেছিলেন যে তিস্তার পানি 15 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে অলরেডি। কিন্তু আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে হচ্ছি, এটি হচ্ছে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ কালমাটি মাস্টারপাড়া এলাকা। মাস্টারপাড়া এলাকায় আমি এসে সকালবেলা যেটি দেখতে পাচ্ছি যে গতকালকে চেয়ে কিন্তু আজকে এই রাস্তায় কিন্তু এটি কিন্তু একটি ঢালাই রাস্তার প্রায় কিন্তু হাঁটু সমান পানি এখানে হয়েছে। এখানকার যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে অলরেডি পানিতে কিন্তু ডুবে আছে, তলিয়ে গেছে। এখানকার যে ফসলি ক্ষেত সেগুলোও কিন্তু অলরেডি ডুবে গেছে এবং তলিয়ে গেছে। আমরা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গতকালকে কিন্তু 731 হেক্টর জমি কিন্তু এই কৃষি জমি পানিতে তলিয়ে গেছে বলে আমাদেরকে তারা জানিয়েছে। আজকের যে আপডেট সেটি এখন পর্যন্ত তারা পায়নি, পাওয়ার পরে আমাদেরকে। আমরা যদি ত্রাণের কথা বলি, ত্রাণ আসলে যে পরিমাণ জেলা প্রশাসকের পক্ষ থেকে দিচ্ছে সেটি কিন্তু এখানকার বানভাসী মানুষ যারা আছেন তাদের জন্য কিন্তু এটি অপুতুল। তবুও এখানে যে ত্রাণগুলো দেওয়া হচ্ছে, এখানকার মানুষের নানান অভিযোগ আছে যে শুকনো রাস্তা দিয়ে জেলা প্রশাসক বা এখানকার যারা ইউনো তারা এসে শুকনো জায়গা দিয়েই ত্রাণ দিয়ে যাচ্ছে। ভিতরে যারা আসলে পানিবন্দী আছে, আমার পেছনে আপনি দেখতেই পাচ্ছেন ক্যামেরার চোখে, যারা পানিবন্দী আছে, একটু যদি দেখানোর চেষ্টা করি যে আসলে এখানকার মানুষের কি অবস্থা, দুঃখ দুর্দশার কথা আসলে বলে শেষ করা যাবে না। পানিতে কিন্তু খাটের কাছাকাছি পর্যন্ত যারা এখানকার কিন্তু পানি উঠেছে। এখানকার মানুষের অভিযোগ হচ্ছে যারা ভিতরে পানিবন্দী রয়েছে
গতকাল এখানে 100 প্যাকেট শুকনো খাবার এই জায়গাতেই কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু ভিতরে যারা দুঃখ কষ্টে আসলে পানিতে আছেন, রান্না করতে পারতেছেন না, তারা কিন্তু এই ত্রাণগুলো পাচ্ছেন না। আমরা আজকে ত্রাণ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। জেলা ত্রাণ কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে আজকে কিন্তু অনেক পানি বৃদ্ধি পেয়েছে এবং পানি বৃদ্ধি পাওয়ার কারণে হাতীবান্ধায় তারা আজকে ত্রাণ দেওয়ার কিন্তু অলরেডি প্রস্তুত হয়েছেন। তারা আজকে হাতীবান্ধায় ত্রাণ বিতরণ করবেন। এছাড়া আর তেমন কোনো ত্রাণ বিতরণের আমার কাছে খবর পাইনি। কিছুদিন আগে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে কিন্তু লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি এবং এখানকার উনি সংসদ সদস্য প্রার্থী, তিনি কিন্তু এখানে ত্রাণ বিতরণ করেছেন। কিছুদিন আগে জামাতি ইসলামের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। তবে যে পরিমাণ ত্রাণগুলো বিতরণ করা হচ্ছে এখানকার বানবাসী মানুষের জন্য আসলে এটি অপ্রতুল। এখানকার মানুষ আসলে। মিজানকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবার খেলার খবর। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইন গেল বাংলাদেশ দল। বৃহস্পতিবার সকাল 9:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে সাইফুল বাড়ি টিটুর শিষ্যরা। বাহরাইনের অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে 2টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে লাল সবুজের যুবারা। 26 অগস্ট ঢাকা ফিরে আবারও 29 অগস্ট ভিয়েতনামের উদ্দেশ্যে দেশ ছাড়বে তারা। এদিকে এএফসি চ্যালেঞ্জ লিগের ব্যস্ততা শেষে সরাসরি বাহরাইনে দলের সঙ্গে যোগ দেবেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। 3 সেপ্টেম্বর শুরু হতে যাওয়া বাছাই পর্বে সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম, ইয়েমেন এবং সিঙ্গাপুর। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।